আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বন্যার পরে আমার ফেনীতে আসছি। ফেনী আসলে আমার ফেনী ভালো নাই, আমিও ভালো নাই, আমার মানুষগুলো ভালো নাই। যে পরিস্থিতি গেছে এটা বিগত 500 বছরের ইতিহাস ব্রেক করবে। তো আপনারা সবাই জানেন, ন্যাশনালভাবে সবাই এটা দেখতেছেন, সবাই শুনতেছেন। তো বন্যা হয়েছে যতটুকু, তার চেয়ে সবচেয়ে ক্রিটিক্যাল মোমেন্টটা চলতেছে এখন বন্যার পরবর্তী অবস্থানটা। প্রতিটা ব্যবসায়ী, প্রতিটা মানুষের যে কি পরিমাণ হাহাকার, তাদের যে ইন্টারনাল, আসলে অন্য জেলা শহরের মতো তো মানুষ চিল্লাচিল্লি করতে পারে না, আমার কাছে নাই, আমার কাছে টাকা দেন। আমাদের ফেনী জেলার মানুষগুলোর একটু আত্মসম্মানবোধ বেশি। আমাদের অনেক কষ্ট হবে, কিন্তু আমরা প্রকাশ করতে পারি না। আমরা মুখ বুঝে সহ্য করি, যতটুকু পারি আমরা করি, আর না পারলে হার্ট অ্যাটাক করে মারা যায়। এটা হচ্ছে বড় জিনিস। তো এর ভিতরে আমার এলাকার বড় ভাই মিয়া ভাই আমাদের ছোটবেলা থেকে আমাদের খুব আদর যত্ন করে। তো ওনার কাছে শুনবো ওনার ফ্যামিলির জাস্ট একটা, সবাই তো আর সম্ভব নয়, ওনার ফ্যামিলির একটা বক্তব্য, উনি ওই সময় কিভাবে সার্ভাইভাল লাইফটা কাটাইছে ওনার ফ্যামিলির, এটা একটু শুনতে চাই। যদি বলেন আপনার এই সময়টা আসলে, এই যে 15ই আগস্ট সরকার পতনের হওয়ার পরে আমাদের দেশে যে এই একটা স্বাধীন একটা দেশের আমরা বসবাস করতেছিলাম, কোনো মারামারি হাজারি যা হয়েছে, আমাদের স্বাধীনতা অন্তত মূল্যবোধটা আমাদের মতো ছিল। এরপরে একটা ভয়াবহ বন্যার দুর্গত বন্যার যে সৃষ্টি হলো, এরপরে যে মোমেন্টটা আমরা তো ঢাকা থেকে যতটুকু দেখেছি, এরপরে তো মোবাইল কমিউনিকেশান, ইন্টারনেট, টেলিকমিউনিকেশান সব শাটডাউন, এই আপনার ব্রেকডাউন হয়ে গেছে। তো এই সময়ের ভিতরে আসলে কি অবস্থা, এখন আপনি যদি একটু ব্যাখ্যা করেন। এই সময়টা হচ্ছে আসলে যারা টিভিতে দেখছে, ফেসবুকে দেখছে, তারা তো প্রত্যক্ষভাবে দেখে নাই। এগুলো তো আমরা মোটামুটি একদম প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমরা দেখছি। যখন পানি উঠে তখন এলাকাতে কিছু যুবক, অর্থাৎ ছেলেরা, আমাদের ছেলেরা এই নৌকার ভেলা বানাইছে। নৌকার ভেলা বানাইয়ে আমাদের এখানে মাদ্রাসার উপরে যতটুকু পাইছে, বয়স্ক লোকদেরকে নিয়ে এই পরিমাণ পানিতে সাঁতরে সাঁতরে গেছে। শুধু মহিলাদেরকে নিয়ে গেছে আমাদের ওইখানে এই মাদ্রাসার ভিতরে 4 তলা মাদ্রাসা ছিল। এখানে আমরা প্রচুর লোক ছিলাম, প্রায় 1000 লোক ছিলাম ওই মাদ্রাসাতে। কি একটা পরিবেশ! মানে আমরা শুনছি জেলখানে একজনের সাথে নাকি একজনের পিঠ পাজাই সই, ঠিক ওই রকম, যেটা জীবনে কখনো কল্পনা ভাবারও বিষয়, এটা মানে ভাবিও নাই। এরকম একটা পরিস্থিতি, খাওয়া দাওয়া এগুলো ঠিক ছিল, কিন্তু আমরা কষ্ট পাইছি শুধু পানি, এই আলো, লাইট ছিল না, অন্ধকারে ছিলাম। পানি তো একেবারে ছিল না। এরকম এক গ্লাস পানি আমার ফ্যামিলিতে ছিল 2 দিন পরে, আমরা না খাইয়েছিলাম। তখন এই আমার ছেলে বলছে আব্বু তুমি খাও, আবার আমি বলছি তুমি খাও, আবার আমার ওয়াইফ বলছে তোমরা দুজনে খাও। তো আমরা সেম এক গ্লাস পানি, এরকম এক গ্লাস পানি 3টা কাপের মধ্যে নিয়ে 2 দিনের পরে 3 কাপ পানি 3জনে খাইয়া কোনোরকম জানটা বাঁচাইছি। তো এই অবস্থা মানে মানসিক একটা বিষয়, যে আমরা যারা ছিলাম মানে খাওয়ার কোনো ইয়া ছিল না। সবার কাছে মাছ মাংস, আমরা তো ফ্রিজে যা ছিল এগুলো নিয়ে, এই যে গ্যাসের চুলাগুলো নিয়ে সবাই উঠছি, কিন্তু আমরা কষ্ট পাইছি শুধু খাবার পানি ছিল না, ওষুধ ছিল না, স্যালাইন ছিল না, আর যে রাত্রে অন্ধকারে আমরা ভাত খাইছি, এমনও পরিস্থিতি। শেষ বন্যা পরিস্থিতিটা কোনোরকম কাটাই উঠছি। এখন বাসায় আসি। আচ্ছা, আমি একটু অ্যাড করি আপনার কথার সাথে। সেটা হচ্ছে যে আমরা বন্যার পরিস্থিতির মধ্যে আমাদের যে সরকারি যে আমাদের যে নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, নেভি, এই যে ওনাদের আসলে ভূমিকাটা আপনারা আসলে কতটুকু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনারা উপলব্ধি করতে পারছেন? যে সবচেয়ে বড় কথা হচ্ছে সেনাবাহিনীর যে তৎপরতাটা আপনারা আসলে কতটুকু উপকৃত? সেনাবাহিনী তৎপরতা বলি তো শেষ করা যাবে না। ওনারা প্রাণপণ চেষ্টা করছে, এবং ওনারা ওই সাইড থেকে ফুলগাজী পরশুরাম বা ওই সাইড তো শত পরিবার পানির নিচে, ঘর দুয়ারগুলো পানি, মানুষের বাসা বাড়ি 1 তলার উপর দিয়ে পানিগুলো করাইছে। ওইখানে বহু লোক ক্ষয়ক্ষতি হয়েছে। সেনাবাহিনী আপ্রাণ চেষ্টা করছে। এরা 4টা হেলিকপ্টারের মাধ্যমে এখনো কন্টিনিউ করতেছে। হেলিকপ্টার দিয়ে যেখানে যা ফাটছে, কোথাও লাগ বাঁচতেছে এগুলো উঠে আনছে, কোথাও অসুস্থ রুগী আছে এগুলো উঠে আনছে, আবার কেউ ঘরের চালুর উপর আটকা পড়েছিল এদেরকে উঠে আনছে। আর এখন তো ত্রাণ তৎপরতা তো তারা একদমই চালাইতেছে।
আচ্ছা, আমি যতটুকু শুনেছি যে অনেকে নাকি ত্রাণ পায়নি, হাজার হাজার ত্রাণ আসছে টাং রোডের মোড়ে বিভিন্ন জায়গা থেকে, ঢাকা শহর থেকে, বিভিন্ন বাংলাদেশ থেকে আসছে এইসব জায়গায়, কিন্তু মানে সব জায়গায় কি আসলে পৌঁছাতে পারছে? মানে সব পরিবারে কি এটা কি পেয়েছে, আপনি কি এটা মনে করেন? না, এটা আসলে ত্রাণগুলো আসছে ঠিক আছে, ত্রাণগুলো ওনারা যখন নিয়ে আসছে পানি তো এই পরিমাণ মাত্রা পরিমাণ কারকে ঠাই দিচ্ছে না। আমি যেখানে ছিলাম এখানে আমি পানি থেকে নামার মতো কোনো ব্যবস্থা ছিল না। ওনারা আসছে ঠিক আছে, আসি ওই যে যারা সাতরাইয়া আমরা যেখানে ছিলাম প্রায় 1000 লোক ছিলাম, যারা সাতরাইয়া কিছু আনতে পারছে শুধু তারাই আনছে, শুধু কেউ 5 বার 10 বারও পাইছে, আর কেউ আমরা একেবারেই পাইনি, আমরা কিছুই পাইনি বা আমরা কিছু পাবার আশাও করিনি। আমরা চাইছিলাম শুধু লাইট আর যে খাওয়ার পানির জন্য সবচেয়ে কঠিন হচ্ছে খাওয়ার পানি। না, আমরা যতটুকু জানি ফেনী শহরের অবস্থাটা তো মোটামুটি দেখা গেছে, এখানে হাই রেস কিছু বিল্ডিং আছে, এসব জায়গায় হয়তো রেস্কিউ করে, হয়তো ওরা এখানে সেফ মুডে চলে আসছে। কিন্তু ফুলকাজী পরশুরামের যে অবস্থাটা, ফুলকাজী পরশুরামের মানে ওটার কি অবস্থা? ওদিকের মানুষগুলো কি আসলে কি এখনো কি ওরা কি মানে আছে, না ওদের অবস্থাটা কি, ওরা কি বেঁচে আছে? অবস্থা তো ভালো না, তারা আমি মনে করি বন্যা যখন ছিল তখন মোটামুটি ভালোই ছিলাম, একটা ঘরের ভিতরে আবদ্ধ অবস্থা ছিলাম। এখন যখন বাসা বাড়িতে আসি দেখি আসবাবপত্র, খাট পালং, এই যে যে এমন এমন পরিবার আছে তারা যে একটা কাঁথা গায়ে দিয়ে শুইব বা একটা মালসি বা একটা কম্বল ওই জন্য পরন কাপড় ছাড়া তাদের এখন আর কিছুই নেই। আচ্ছা, এখন সরকারি, এখন আপনার একটা ব্যক্তিগত মতামত, আমরা একটা সার্ভে নিব, সেটা হচ্ছে যে বন্যার পরবর্তী সময়টা এখন গভর্নমেন্টের কি করা উচিত, বা সরকারিভাবে আমরা আসলে মানে কিভাবে গভর্নমেন্টের সাথে আমরা আলাপ আলোচনা করে, বা আমরা মানে কিভাবে প্রেজেন্ট করে আমরা বলতে মানে দেখাতে পারি যে এই মুভমেন্টে আসলে কিভাবে সরকার কিভাবে আসবে, মানে কোনভাবে জনগণের পাশে দাঁড়াইলে আপনাদের জন্য উপকৃত হয়? এখন সরকারের উচিত হবে যে যার এরিয়াতে যে সমস্ত ঘরবাড়িগুলা যে ধ্বংস হয়েছে তাদের নির্দিষ্ট জায়গাতে কিছু গ্রামীণের কিছু মাতাব্বর আছে বা যারা ইয়া আছে প্রতাপশালী আছে তাদেরকে নিয়ে, বা যারা এলাকার ভিতরে যে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব বা ইয়া আছে তাদেরকে নিয়ে যদি সরকার যদি বসি সুন্দর করি একটা কমিটি করি, প্রত্যেকটা ঘরের হিসাব করি, তাদেরকে সাহায্য এবং সহযোগিতা দোনোটা করলে মনে পাবে। আর যদি এমনি যদি কোনো প্রতিনিধির হাতে যদি এটা ছাড়ি দেয় তাহলে জনগণ ওই যে ত্রাণের মতো অবস্থা হবে, হাজার হাজার ত্রাণ আসবে কিন্তু ডিস্ট্রিবিউট হবে না, পাবে না। এখন সরকার উচিত হবে প্রত্যেকটা ঘর এক একটা ঘরে নির্বাচন করে দেওয়া। পূর্ণ নির্বাচন তো অবশ্যই করা উচিত, যেহেতু যাদের জান গেছে, মাল গেছে, ধন সম্পদ সবই শেষ। কি মানবতার জীবনযাপন, আগে পানি ছিল একটা সময় ছিল, হ্যাঁ, এখন পানিগুলো নামার পরে তাদের পরিস্থিতিটা আরো ডিফারেন্ট, আরো ভয়াবহ, আরো ভয়াবহ। ফেনী খানা নাই, খাবার মতো পরিবেশ নাই, আগুন নাই, গ্যাস নাই, তারপর যে যে রান্না করবে ওই ধরনের কোনো সিচুয়েশনটা নাই। আর ফেনী শহরে আমি এখন ঘুরে আসলাম, যতটুকু দেখলাম ব্যবসা বাণিজ্য তাদের অবস্থা, দোকান খুলে শুধু বসে আছে মাথা হাত দিয়ে। আসলে ওরা নিজেরাও কল্পনাও করে নাই যে তার দোকানের এই অবস্থা, ওরা পরিস্থিতিটা বুঝে নেয়। অনেকে দেখা গেছে যে দুদিন পরে আসে, দোকানটা খুললো, দোকান খুলে দেখলো যে তার আসলে দোকানের সব কিছু শেষ। এখন তাদের অবস্থাটা কি হবে, বা সরকার কিভাবে তাদের পাশে দাঁড়াতে পারে? এটা তো ব্যবসায়িকভাবে তারা বলতে পারে তাদের জন্য কি সহযোগিতা করা যায়, এটা ব্যবসায়িক নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনা করে এরাই বলে দিবে। আচ্ছা, ক্ষয়ক্ষতি হয়েছে যে এক এক গোড়ান চাউল কল, ডাল কল, এভরিথিং, কিছুই নেই ফেনীতে, কিছুই নেই, এক কথা একেবারে কিছুই নেই। আমাদের এখন যদি সরকার এদিকে যদি নজর যদি না দেয়, সুনির্দিষ্টভাবে যদি এগুলো যদি আইডেন্টিফাই না করে তাহলে তো সবাই ক্ষতিগ্রস্ত। তাহলে আরও একটা দেখা গেছে যে এই যেসব জায়গায় যে আমরা ডেড জোন হিসাবে আমরা দেখেছি নিউজ চ্যানেলগুলোতে প্রচার হয়েছে যে আপনার ফুলকাজী পরশুরাম ডেড জোন, এখানে তো আসলে মানে পানি ছাড়া কিছুই দেখা যায় না, ঘরবাড়ি সব পানির নিচে, 3 তলা পর্যন্ত পানির নিচে ছিল। তো এখন ওই সকল জায়গায় দেখা যায় যে পশু পাখি, তারপরে গরু ছাগল, এইসব জিনিসগুলো তো মানে ওদের তো সব নিঃশেষ। এখন গভর্নমেন্ট পশু সম্পদ অধিদপ্তর থেকে ওদের কি পদক্ষেপ নেওয়া উচিত? এখন আসলে তো গরু ছাগল পশু পাখি হাঁস মরক এগুলা কোথায় গেছে, কি অবস্থায় আছে, কোন জায়গায় গেছে, এগুলো কেউ জানে না। এগুলো একেবারে ইয়ে হয়ে গেছে, প্রতিটা পরিবারে তো মানে একটা সচ্ছলভাবে চলার জন্য হয়তো কারোর 2টা গরু ছিল, তাদের এইগুলা খামার ছিল, এরা তো সব নিঃশেষ হয়ে গেছে, একদম নিঃশেষ। এখন ওদের জন্য আসলে গভর্নমেন্ট পাশে দাঁড়ালে ওরা আসলে ঘুরে দাঁড়াতে পারতো। এটা সম্পদ যেখানে আছে ওরা যদি এগুলা খোঁজ খবর নিয়ে যদি দেখে, তাদের পাশে যদি দাঁড়ায় হয়তো বা তারা আবার ঘুরে দাঁড়াবে, না হলে একেবারে নিঃস্ব
একেবারে নিঃস্ব। তো এখন এখন ভাই এই যে বর্তমান যে পরিস্থিতিটা এখন যে পরিস্থিতিটা চলতেছে, যে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে, এখন আপনার কি মতামত? এখন এই পরিস্থিতিটা আমরা আসলে কিভাবে মোকাবেলা করব এবং আমাদের পাশে আমরা কিভাবে এটা মোকাবেলা করলে আমরা ঘুরে দাঁড়াতে পারবো? আপনার যদি একটা সলিউশন বা হ্যাঁ, আপনার এটা মতামতটা কি? এখন পরিস্থিতি মোকাবেলা করতে হলে তো এগুলা আমি প্রথমে বলছি যে এই যে সরকার, আপনার ব্যক্তিগত মতামত দিলেই হবে। ব্যক্তিগতভাবে এটা সরকারকে আগে আসতে হবে। আর আদারওয়াইজ যারা ফেনীতে যারা ধনবান ধনী আছে তারাও আগে আসতে হবে। শুধু সরকারকে আগে আসলে হবে না, এটার সাথে সাথে যারা বিত্তবান আছে, বিত্তবানশালী, তাদেরকেও আগে আসতে হবে। মনে করেন যাদের কাছে টাকা পয়সা আছে, তারা যদি কিছু কিছু দেখি যাদের একেবারে নিঃস্ব, যে ঘর করার মতো আপাতত কিছু নাই, তাদের পাশে যদি ছোটোখাটো একটা ঘর অন্তত থাকার মতো, তাদের মাথা গুঁজার মতো যদি একটা ঘর যদি বানায় দিতে পারে, এটাই সবচেয়ে বেশি উপকৃত হবে ফেনীবাসী। আর যে যারা তো আমি মনে করি সবাই এখন কারো কিছু নেই, তারপরও যাদের কিছু ছিল বা যাদের কিছু করতে পারে তাদের পাশেও দাঁড়ানো উচিত। এগুলা মূল কথা হলো এখন একেবারে সঠিকভাবে আইডেন্টিফাই করতে হবে এবং প্রত্যেক ফ্যামিলির জন্য নির্দিষ্ট একটা বরাদ্দ দিলে মনে হয় যেন আবার তারা ঘুরে দাঁড়াবে। তবে এই ক্ষয়ক্ষতি মনে হয় আগামী 1 বছরের ভিতরে কোনো ফ্যামিলি, কোনো পরিবার দাঁড়াইতে পারবে, আমি এটা বিশ্বাস করি না। যাক, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত আমার মতামত ব্যক্তিগত এবং মতামত। এবং এলাকাবাসীর পক্ষ থেকে আপনি এই একটা মন্তব্য আপনি জাতির উদ্দেশ্যে বললেন। তো ঠিক আছে মিয়া ভাই, এটাই আমরা প্রত্যাশা করি, আল্লাহ যাতে আমাদের পক্ষে সহায় হয়। এই আপনার বক্তব্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। এতক্ষণ ধরে দেখলেন আমার বড় ভাই, এই যে এলাকারই বড় ভাই, উনি বাস্তব চিত্রটা আপনাকে সামনে তুলে ধরলো। এটাই হচ্ছে পরিস্থিতি। আর বাকি পরিস্থিতিটা তো ভিডিওর মাধ্যমে দেখলেন, আমিও বললাম। তো সবাই দোয়া করবেন আর এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন। বর্তমান পরিস্থিতিটা এভাবেই যাচ্ছে, আল্লাহ যাতে সবাইকে রহম করে, সবাই যাতে সেটাকে আবার ফিডব্যাক করে দাঁড়াতে পারে, এটাই হচ্ছে জাতির প্রত্যাশা। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।